সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরা পড়ছি আমাদের সিলেবাসের দ্বিতীয় পত্রের সিলেবাসের দ্বিতীয় অধ্যায় চ্যাপ্টারের নাম হচ্ছে স্থির তড়িৎ। এই অধ্যায়ের আমরা অনেকগুলো টপিকস পড়েছি অলরেডি। আমরা এখন আপাতত শেষের দিকের একটা টপিকসে আছি। আমরা ধারকত্ব, গোলাকার পরিবাহীর ধারকত্ব, সমান্তরাল পরিবাহীর ধারকত্ব, এই ফর্মুলাগুলো নিয়ে আমরা এর আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি। আচ্ছা, এখন আমাদের আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়বস্তু হলো ধারকের শ্রেণী ও সমান্তরাল সমবায়। আসলে ধারককে আমাদের প্রয়োজনের সুবিধার্থে আমরা প্রথমত দুই ধরনের সমবায়ে সজ্জিত করে থাকি। সেই সমবায়গুলোর মধ্যে একটি হচ্ছে শ্রেণী সমবায়, ধারকের শ্রেণী সমবায়, আরেকটি হচ্ছে ধারকের সমান্তরাল সমবায়। অর্থাৎ এক নম্বর হচ্ছে ধারকের শ্রেণী সমবায়, দুই নম্বর ধারকের সমান্তরাল সমবায়। আচ্ছা, তাহলে ধারকের সমবায় দুই প্রকার, এক হচ্ছে ধারকের শ্রেণী সমবায়, ধারকের সমান্তরাল সমবায়। আচ্ছা, অনেক বইতে ধারকের সমবায়ের শ্রেণী বিভাগকে তিন ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ আরো এক প্রকার যদি আমি ধরে নেই তাহলে সেটা হবে হচ্ছে মিশ্র সমবায়, ধারকের মিশ্র সমবায়। অর্থাৎ যে ধরনের ধারকে যে ধরনের সমবায়ে শ্রেণী এবং সমান্তরাল উভয় ধরনের সংযোগী থাকে সেটাকে বলা হয় হচ্ছে মিশ্র সমবায়। তো আমি আপাতত 3 নম্বরটাও লিখে রাখি, ধরে নিলাম এটা হচ্ছে ধারকের মিশ্র সমবায়। ধারকের মিশ্র সমবায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটার পর একটা আলোচনা করব। প্রথমে আমাদের টপিকস হচ্ছে ধারকের শ্রেণী সমবায়। ধারকের শ্রেণী সমবায়টা কিরকম? ধারকের শ্রেণী সমবায়টা হচ্ছে আমরা যদি আচ্ছা, তার আগে একটা ইম্পর্টেন্ট বিষয়, ধারককে আমরা কিভাবে চিহ্নিত করি আশা করি আগের ক্লাসগুলোতে বলা হয়েছে, তারপর আমি বলছি। দুটি সমান্তরাল দাগ দ্বারা, দুটি সমান্তরাল রেখা দ্বারা আমরা সাধারণত ধারককে চিহ্নিত করে থাকি। দুইটি সমান্তরাল রেখা দ্বারা আমরা ধারককে চিহ্নিত করে থাকি। তাহলে এটি হচ্ছে ধারকের এক প্রান্ত, আর এটি হচ্ছে ধারকের অপর প্রান্ত, বা এটাকে আমরা বলতে পারি ধারকের আদি প্রান্ত, আর এটাকে আমরা বলতে পারি ধারকের শেষ প্রান্ত। আচ্ছা, তাহলে ধারকের শ্রেণী সমবায়টা কি জিনিস? দুই বা ততোধিক, একটার তো সমবায় হয় না, অ্যাটলিস্ট দুইটা লাগবে, আর তার ততোধিক যতগুলো আমরা দিয়ে পারি। তো ধারকের শ্রেণী সমবায়টা হচ্ছে এরকম যে কতগুলো ধারক যদি এইভাবে সজ্জিত থাকে। কিভাবে সজ্জিত থাকে? যদি একটি ধারকের শেষ প্রান্তের সাথে অপর ধারকের আদি প্রান্ত এবং অপর ধারকের শেষ প্রান্তের সাথে অপর একটি ধারকের আদি প্রান্ত বা শুরুর প্রান্ত যদি এভাবে সজ্জিত অবস্থায় থাকে এবং ধারককে যদি একটি বর্তনীর সাহায্যে যুক্ত করে এখানে আমরা যদি একটা ব্যাটারি বা ইলেকট্রোমোটিভ ফোর্সের সাপ্লাই দেই, তাহলে যে সমবায়টা আমরা পেয়ে গেলাম এই সমবায়টাকেই বলা হয় হচ্ছে ধারকের শ্রেণী সমবায়, ঠিক আছে। এই সমবায়টাকেই বলা হয় ধারকের শ্রেণী সমবায়, ঠিক আছে। ওকে, তাহলে আমরা একটু 2 নম্বরে যাই। ধারকের সমান্তরাল সমবায়টা কি জিনিস? তাহলে ধারকের সমান্তরাল সমবায় 2 নম্বরে ধারকের সমান্তরাল সমবায়। তাহলে ধারকের সমান্তরাল সমবায়টা কি? যদি কতগুলো ধারকের আদি প্রান্তগুলো একটি নির্দিষ্ট বিন্দুকে, এটা একটা ধারক, এটা একটা ধারক, এটা একটা ধারক, তাহলে কতগুলো ধারকের আদি প্রান্ত যদি একটি সাধারণ বিন্দুতে এবং শেষ প্রান্তগুলো অপর সাধারণ বিন্দুতে
অপর সাধারণ বিন্দুতে যুক্ত থাকে, অর্থাৎ কতগুলো ধারকের আদি প্রান্তগুলো একটি সাধারণ বিন্দুতে এবং শেষ প্রান্তগুলো অপর সাধারণ বিন্দুতে যুক্ত থাকে। এবং তাহলে এই ধরনের যে সমবায় আমরা পেয়ে যাব, তাহলে এই ধরনের সমবায় কি আমরা সাধারণত বলি হচ্ছে এই ধরনের সমবায়কে আমরা সাধারণত বলে থাকি ধারকের সমান্তরাল সমবায়। ঠিক আছে, এই ধরনের সমবায়কে আমরা সাধারণত বলে থাকি ধারকের সমান্তরাল সমবায়। ওকে, তাহলে 3 নম্বরে প্রধানত এই দুই প্রকারই। 3 নম্বরটা কোনো বইতে আছে, কোনো বইতে নেই। আমি আলোচনা করে দিচ্ছি ধারকের মিশ্র সমবায়। ধারকের মিশ্র সমবায়টা তাহলে কি হবে? ধারকের মিশ্র সমবায়ে যেটা হবে, 3 নম্বর দেই, ধারকের মিশ্র সমবায়। ধারকের মিশ্র সমবায়ে কোনো একটি ধারকের বর্তনীতে শ্রেণী সংযোগ থাকবে, সমান্তরাল সংযোগ থাকবে। এই ধরনের যে সমবায় আমরা পাবো, সেই সমবায়কেই আমরা বলবো হচ্ছে মিশ্র সমবায়। যেমন দেখো, আমি চিত্রে যে সমবায়টা এঁকেছি এটাকেই আমরা বলতে পারি একটা মিশ্র সমবায়। কেন? কারণ হচ্ছে এখানে দেখো, খেয়াল করে দেখো, এখানে সমান্তরাল সংযোগ রয়েছে, এখানে আবার শ্রেণী সংযোগও রয়েছে। তাহলে যে ধরনের বর্তনীতে শ্রেণী এবং সমান্তরাল উভয় ধরনের সমবায় দেখা যায়, সেই ধরনের সমবায়কেই সাধারণত বলা হয় হচ্ছে ধারকের মিশ্র সমবায়। সাপোজ এটা ই বা ভি, যেটা দ্বারা প্রকাশ করতে চাও করবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা শিখলাম ধারকের শ্রেণী ও সমান্তরাল সমবায়, সাথে আমরা ধারকের মিশ্র সমবায়টাও দেখতে কিরকম সেই বিষয়টা আমাদের স্পষ্ট হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা আসলে সমবায়ের মাধ্যমে কি করব? আমরা হচ্ছে তুল্য ধারকত্ব নির্ণয় করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে তুল্য ধারকত্ব। তুল্য ধারকত্ব জিনিসটা কি? তাহলে আমাদের একটা ডেফিনেশন দেখো চলে এসেছে, সেটা হচ্ছে তুল্য ধারকত্ব। তুল্য ধারকত্ব, তুল্য ধারকত্ব জিনিসটা কি? আচ্ছা, সমবায়ের ক্ষেত্রে আমরা কি করছি? দুই বা ততোধিক ধারক ব্যবহার করছি, তাই তো? আচ্ছা, এখন তুল্য ধারকত্ব হচ্ছে সেই জিনিসটাই যে কোনো একটি বর্তনীতে যদি দুই বা ততোধিক ধারকত্ব ব্যবহার করা হয়, তো ওই দুই বা ততোধিক ধারকের পরিবর্তে আমরা যদি সমমানের দুই বা ততোধিক ধারকের সমন্বয়ে যে আমরা বর্তনী পেয়েছি তার সমতুল্য একটা ধারক যদি আমরা নেই, তার সমতুল্য একটা ধারক নিয়ে যদি আমরা বর্তনী তৈরি করি, তাহলে সেই সবগুলো ধারকের সমন্বয়ে যে একটা ধারক আমরা পেলাম, সেই ধারককে আমরা বলি হচ্ছে তুল্য ধারকত্ব। ঠিক আছে, আমার কথা কি বোঝা গেছে? অর্থাৎ অনেকগুলো ধারকের সংযোগে একটা সমমানের একটা ধারক তৈরি করলে সেটাকেই আমরা বলতে পারি হচ্ছে তুল্য ধারকত্ব। ঠিক আছে, আচ্ছা, এখন এই তুল্য ধারকত্ব দুই প্রকার, আমরা মেইনলি দুই প্রকার সমবায় করলাম, শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্বের সমীকরণটা কি জিনিস এবং সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্বের সমীকরণটা কিরকম হবে, সেটা আমরা এখন একটু বিস্তারিত আলোচনা করব। এই ফর্মুলাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস একটু মনে করিয়ে দিই, তোমরা ক্লাস 9-10-এ রোধের সমবায় পড়ে এসছো, তাই না? আর সাধারণত সেখানে আমরা তুল্য রোধ পড়ে এসেছি বা তুল্য রোধকত্ব পড়ে এসেছি। আচ্ছা, তো এখানেও সেই জিনিসটাই সেরকমই একটা ব্যাপার, সেটা হচ্ছে এখানে আমরা সমবায়টা করছি কি নিয়ে? রোধের পরিবর্তে ধারক নিয়ে। তবে এর ফলাফলটা সাধারণত আসবে হচ্ছে রোধের ফলাফলের সম্পূর্ণ বিপরীত। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, তুল্য ধারকত্ব আমরা নির্ণয় করব। প্রথমে হচ্ছে শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্ব, শ্রেণীর সমবায়ে তুল্য ধারকত্ব। ঠিক আছে, আচ্ছা,
তাহলে আমরা একটা শ্রেণী সমবায় এঁকে ফেলি। তোমাদের শ্রেণী সমবায়ের কথা মনে আছে, অর্থাৎ কতগুলো ধারককে যদি একটা শেষ বিন্দুর সাথে আরেকটা আদি বিন্দু যুক্ত করে, কতগুলো ধারক যুক্ত করে যদি আমরা একটা বর্তনী তৈরি করি, তাহলে এই ধরনের বর্তনীকেই আমরা সাধারণত বলতে পারি হচ্ছে শ্রেণী সমবায়। তাহলে এটার ক্ষেত্রে আমরা বলতে পারি একটা প্লাস কিউ থাকে, একটা মাইনাস কিউ থাকে, সেটা আমরা জানি। একটা প্লাস কিউ, একটা মাইনাস কিউ, একটা প্লাস কিউ, একটা মাইনাস কিউ, একটা প্লাস কিউ, একটা মাইনাস কিউ। আচ্ছা, তো আমরা এটার নাম দিই C1, এটার নাম দিই C2, এটার নাম দিই C3। অর্থাৎ আমরা তিনটা ধারক ব্যবহার করে একটা শ্রেণী সমবায় তৈরি করলাম। আচ্ছা, এখন ব্যাটারি থেকে তড়িৎ প্রবাহ যাবে। আসলে একটা জিনিস মনে আছে কিনা, ক্লাস 9-10-এ আমরা যখন শ্রেণী সমবায় পড়েছিলাম, রোধের শ্রেণী সমবায়, সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে প্রতিটা রোধের মধ্য দিয়ে কারেন্টের পরিমাণটা সেম ছিল, সাধারণত ভোল্টেজটা ভেঙে গিয়েছিল। আচ্ছা, কারেন্ট এবং ভোল্টেজ সেটা আলোচনা করেছিলাম আমরা রোধের ক্ষেত্রে, কিন্তু এখানে যেহেতু ধারক, এখানে কিন্তু ধারকের বিষয়টা কি, ধারক কি, যে চার্জ সঞ্চয় করে রাখে। তার মানে এখানে ব্যাপারটা হচ্ছে চার্জ নিয়ে হবে, কারেন্ট নিয়ে না, হবে হচ্ছে চার্জ নিয়ে। আচ্ছা, তাহলে এখানে কি হবে, এখানেও প্রতিটা ধারকের মধ্যে দিয়ে সম পরিমাণ চার্জ প্রবাহিত হবে। কথা বুঝতে পেরেছি? প্রতিটা চার্জের মধ্যে দিয়ে একই চার্জ প্রবাহিত হবে, কিন্তু প্রতিটা প্রান্তে বিভব কিন্তু ভেঙে যাবে। হ্যাঁ, এখানেও যেমন রোধের ক্ষেত্রেও ছিল, রোধের ক্ষেত্রে বিভব ভেঙে যেত, এখানেও বিভবটা ভেঙে যাবে। রোধের ক্ষেত্রে সেম কারেন্ট প্রবাহিত হতো রোধের মধ্যে দিয়ে, আর ধারকের ক্ষেত্রে যেটা হবে যে ধারকের ক্ষেত্রে সেম চার্জ প্রবাহিত হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা তিনটা ভাগে ভাগ হয়ে গেল। একটা নাম দিলাম V1, একটা নাম দিলাম হচ্ছে V2, একটা নাম হচ্ছে V3। আচ্ছা, সাপোজ এটার নাম V দিলাম, এই ভিটাই তিনটা ভাগে ভাগ হয়ে গেল, কিন্তু চার্জ কিন্তু সেম, প্রতিটার মধ্যে দিয়ে সেম চার্জ প্রবাহিত হচ্ছে। সাপোজ ধরি কিউ চার্জ প্রতিটা ধারকের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এই হচ্ছে আমাদের শ্রেণী সমবায়। তাহলে আমরা C1, C2, C3 তিনটা ধারক নিয়েছি। এই C1, C2, C3 তিনটি ধারকের মধ্যে প্রতিটি ধারকের জন্য বিভব হচ্ছে V1, V2, V3। ঠিক আছে? এখন তাহলে আমরা লিখতে পারি, তাহলে টোটাল বিভবটা কত, প্রথম ও শেষ পাতের বিভব V = V1 + V2 + V3। এটা আমাদের ইকুয়েশন 1। ওকে? আচ্ছা, এখন ধারকের সূত্র থেকে আমরা কি জানি, ধারকের সূত্র থেকে আমরা জানি C1 = same charge, so Q by V1। so এটার ক্ষেত্রে আমরা লিখে রাখতে পারি V1 = C1 Q by C1। আচ্ছা, আবার C2 = আমি কি লিখতে পারি, যেহেতু সেম চার্জ, so Q by V2। so therefore V2 = we can write Q by C2। again আমরা C3 এর জন্য কত লিখতে পারি, C3 = Q by V3। so লিখতে পারি V3 = Q by C3। ঠিক আছে? তাহলে এই বিষয়গুলো আমরা পেতে পারি, যেহেতু প্রতিটা ধারকের জেনারেল সূত্র আমরা জানি C = Q by V। অর্থাৎ কোনো ধারকে একক বিভব পার্থক্য সৃষ্টি করতে যে চার্জের প্রয়োজন হয় তাকে বলা হয় হচ্ছে ধারক তত্ত্ব। ঠিক আছে? আচ্ছা বয়স, এইটুকু আশা করছি তোমরা লিখে ফেলেছো। 1 নম্বর সমীকরণ এটা লিখো, আর এই সমীকরণগুলো একটু লিখে ফেলো। আচ্ছা, এখন দেখতে পাচ্ছ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা এখন কি করব। আমরা আসলে 1 নম্বর সমীকরণে V1, V2 এবং V3 এর মানটা বসিয়ে দেব। তো আমরা এটা একটু মুছে ফেলি, আশা করছি তোমরা লিখে ফেলেছো। তো 1 নং-এ V1,
V2 ও V3 এর মান বসিয়ে আমরা পাই V ইকুয়াল টু Q বাই C1 প্লাস Q বাই C2 প্লাস Q বাই C3। সো এখান থেকে যদি আমরা Q কমন নেই, এই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস হচ্ছে 1 বাই C3 V। আচ্ছা, এটা দিয়ে রাখো 2 নাম্বার ইকুয়েশন। আশা করি বুঝতে পেরেছো এই পর্যন্ত। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। এখন আমরা কি করব? এখন আমরা যে কাজটা করব, এই তিনটা ধারকের পরিবর্তে এই তিনটা ধারকের সমমানের একটা ধারক ব্যবহার করব। সাপোজ ধরি সেই চিত্র যদি আমরা আঁকি, তাহলে এই হচ্ছে সেই তিনটা ধারকের সমতুল্য একটা ধারক, এটা চার্জ কিউ, আর এটার ধারকত্ব ধরলাম CS, আর এটা হচ্ছে আমাদের V প্লাস মাইনাস I। সো এই তিনটা ধারকের পরিবর্তে আমরা যদি একটা ধারক ইউজ করি এবং সেই ধারকটার নাম যদি হয় CS, তাহলে আমরা 2 নম্বর সমীকরণ পর্যন্ত আশা করি লিখেছো, তাহলে আমরা ওই নতুন CS এর জন্য আমরা কি ফর্মুলা লিখতে পারি? CS এর জন্য আমরা লিখতে পারি হচ্ছে পরিবর্তে সমমানের একটি ধারক ব্যবহার করে আমরা যেটা পাই সেটা হলো গিয়ে CS ইকুয়াল টু কিউ বাই S মানে হচ্ছে সিরিজ, যেহেতু শ্রেণী সমবায় তাই শ্রেণীর ইংলিশ হচ্ছে সিরিজ, তো CS বলতে হচ্ছে সিরিজ ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর বোঝায়, ঠিক আছে? অর্থাৎ সিরিজের তুল্য ধারকত্ব বোঝায়, CS দ্বারা আমরা প্রকাশ করতে পারি। তাহলে কিউ বাই V, এটার নাম দিতে পারি 3। আচ্ছা, এটার নাম 3 দিব না, সুতরাং V ইকুয়াল টু আমরা লিখতে পারি কিউ বাই CS, এটার নাম আমরা দিতে পারি 3। আচ্ছা, 2 নাম্বার ইকুয়েশনের কথা তোমাদের মনে আছে আশা করছি। 2 নাম্বার ইকুয়েশনে আমরা পেয়েছিলাম V ইকুয়াল টু, আমি লিখে দিচ্ছি, V ইকুয়াল টু কিউ ইকুয়াল টু 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই হচ্ছে C3। এটা পেয়েছিলাম 2 নাম্বার ইকুয়েশনে। এখন 2 এবং 3 যদি আমরা তুলনা করি, 2 এবং 3 নাম্বার ইকুয়েশন যদি আমরা তুলনা করি, 2 ও 3 নাম্বার সমীকরণ তুলনা করে, 2 ও 3 তুলনা করে আমরা কি লিখতে পারি? দুটো সমান, তাহলে আমরা লিখতে পারি কিউ বাই CS ইকুয়াল টু আমরা লিখতে পারি কিউ ইন্টু 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3। ওকে, আচ্ছা, এখন এখান থেকে দেখো 2 সাইড থেকে কিউ কিউ কাটা, 2 সাইড থেকে কিউ কিউ কাটা, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1 বাই CS ইকুয়াল টু 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3। আচ্ছা, এটি হচ্ছে আমাদের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্বের সমীকরণ। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্বের সমীকরণ হচ্ছে আমাদের এটা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এখানে 3টা নিয়ে কাজ করেছি, মিনিমাম 2টো নিয়ে কাজ করতে হবে। আমরা এখানে 2 বা ততোধিক ধারক নিয়েও কাজ করতে পারি। আচ্ছা, যদি আমরা n সংখ্যক ধারক নিয়ে কাজ করি, n সংখ্যক ধারকের জন্য n সংখ্যক ধারকের জন্য এই সূত্রটাকে আমরা লিখতে পারি 1 বাই CS ইকুয়াল টু 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3 প্লাস ডট 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 প্লাস 1 বাই CN। আচ্ছা, এই হচ্ছে আমাদের তুল্য ধারকত্বের সমীকরণ ফর শ্রেণী সমবায়, ঠিক আছে? আচ্ছা,
তো তাহলে এই ফর্মুলাটা ভালো করে মাথায় রাখো, এটা দিয়ে আমাদের ম্যাথ করার জন্য কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে শ্রেণী সমবায়ের জন্য তুল্য ধারকত্বটা আসলে আমরা কি পেলাম, আমরা প্রতিটার ইনভার্স করে তার যোগফলটাই পেলাম হচ্ছে তুল্য ধারকত্ব। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্ব মনে রাখতে হবে, আমরা যদি কোনো জায়গায় ধারককে কমায় ব্যবহার করতে চাই, অর্থাৎ ধারক আমার এই জায়গাটাতে ধারক আমার কম লাগবে, তাহলে সেখানে যেখানে ধারক আমার কম লাগবে সেই জায়গাটাতে আমরা সাধারণত ধারকের শ্রেণীর সমবায় ব্যবহার করে থাকি, ঠিক আছে। আমার কথা কি বোঝা গেছে? আচ্ছা, তো বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে অবশ্যই ভিডিওর কমেন্টসে কোয়েশ্চেন লিখে পাঠাবে। আর আমার সাথে তোমরা যে কোনো উপায়ে যোগাযোগ করতে পারো, ফোনেও যোগাযোগ করতে পারো, আমি তোমাদের সহযোগিতায় আছি এবং তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো এটা গেল আমাদের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্ব। আচ্ছা, এখন আমরা পড়ব হচ্ছে সমান্তরাল ধারকের ক্ষেত্রে তুল্য ধারকত্ব। সমান্তরাল সমবায় তুল্য ধারকত্ব। তাহলে আমরা সমান্তরাল সার্কিট এঁকে ফেলি। সমান্তরাল সার্কিট আমরা এঁকে ফেলি। সমান্তরাল সার্কিটের কথা তো মনে আছে, কতগুলো বর্তনীর দুই বা ততোধিক ধারকের আদি প্রান্তগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে এবং অপর প্রান্ত বা শেষ প্রান্তগুলো অপর একটা নির্দিষ্ট বিন্দুতে যুক্ত থাকলে যে বর্তনী তৈরি হয় তাকে আমরা বলি হচ্ছে সমান্তরাল সমবায়। প্লাস মাইনাস এটা ই বা ভি নিলাম, আমরা এদিক দিয়ে আই প্রবাহিত হবে, যদিও আমরা লিখছি এদিক দিয়ে আই প্রবাহিত হবে, কিন্তু মনে রাখতে হবে এখানে কিন্তু আই এর কাজটা না, এখানে হচ্ছে চার্জ দিয়ে আমরা কাজ করব। আচ্ছা, তাহলে এখন ধরে নেই, মনে রাখতে হবে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, রোধের ক্ষেত্রে আশা করি মনে আছে, রোধের ক্ষেত্রে কিন্তু কারেন্টটা ভাগ হয়ে যেত, তাই না? রোধের ক্ষেত্রে কারেন্টটা ভাগ হয়ে যেত, কিন্তু যখন আমরা ধারকে চলে আসলাম সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে মনে রাখতে হবে যে কারেন্ট ভাগ হবে না। এখানে তো কারেন্টের ব্যাপার না, আমি বারবার বলছি এখানে হচ্ছে চার্জের ব্যাপার, কারণ স্থির তড়িতের পুরো ব্যাপারটাই হচ্ছে চার্জ নিয়ে কাজ। সো এখানে মনে রাখতে হবে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে মনে রাখতে হবে এই ক্ষেত্রে চার্জ ভেঙে যায়। তো ধরলাম এদিক দিয়ে Q1, এদিক দিয়ে Q2, এদিক দিয়ে Q3, Q1 Q2 Q3, আর পুরোটার বিভব হচ্ছে V, ঠিক আছে। বিভব সেম থাকে, চার্জ ভেঙে যায়। আর শ্রেণী সমবায়ে আমরা দেখেছি যে বিভব ভেঙে যায়, চার্জ সেম থাকে। আচ্ছা, তাহলে এটা প্লাস, এটা মাইনাস, এটা তাহলে প্লাস Q1 মাইনাস Q1 প্লাস Q2 মাইনাস Q2 প্লাস Q3 মাইনাস Q3 এইভাবে আগাতে থাকবে। এটা প্লাস, এটা মাইনাস, আর এটার নাম দিয়ে দিলাম C1, এটা C2, এটা হচ্ছে C3। আচ্ছা, তাহলে আশা করছি তোমরা ফিগারটা বুঝতে পেরেছো। তাহলে আমাদের এখানে চার্জটা কি হলো, চার্জটা তিন ভাগে ভাগ হয়ে গেল, একটা হচ্ছে Q1, Q2 এবং Q3, এই তিন ভাগে ভাগ হয়ে গেল। তাহলে আমরা মোট চার্জ কত পাবো, দুই প্রান্তের বর্তনীর দুই প্রান্তে মোট চার্জ Q ইকুয়াল টু আমরা লিখতে পারি Q1 প্লাস Q2 প্লাস হচ্ছে Q3, এটা আমাদের এক নম্বর ইকুয়েশন। ওকে, আচ্ছা আচ্ছা, এখন আমরা কয়টা ধারক ইউজ করেছি, তিনটা ধারক ইউজ করেছি, C1 C2 C3। তাহলে ধারকের সূত্র থেকে, ধারকত্বের সূত্র থেকে আমরা লিখতে পারি, ধারকত্বের সূত্র থেকে পাই, তাহলে ধারকত্বের সূত্র থেকে আমরা কি পাচ্ছি, C1 এর মধ্যে দিয়ে যাচ্ছে Q1 চার্জ, আর মনে রাখতে হবে বিভব সবই এক এবং বিভব হচ্ছে V, মনে থাকবে আশা করছি। তাহলে যেহেতু C1 এর মধ্যে দিয়ে Q1 প্রবাহিত হচ্ছে, তাই C1 এর জন্য আমি লিখতে পারি C1 ইকুয়াল টু Q1 ডিভাইডেড বাই হচ্ছে V, অর সো Q1 ইকুয়াল টু আমি লিখতে পারি C1 ইনটু V। তাহলে C2 এর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে Q2 চার্জ, সো Q2 এর জন্য আমি লিখতে পারি Q2 বাই হচ্ছে V, দেয়ারফর Q2 ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে
C2 ইন্টু ভি। এগেন আমরা C3 ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে Q3 ডিভাইডেড বাই ভি। সুতরাং Q3 ইকুয়াল টু C3 ইন্টু ভি। আচ্ছা, তাহলে তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা Q1, Q2 এবং Q3 এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব। ঠিক আছে, আশা করছি তোমরা এটা লিখে ফেলেছো। Q1, Q2 এবং Q3 এর মান আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব। আচ্ছা, তাহলে Q1, Q2 ও Q3 এর মান 1 এবং এ বসিয়ে আমরা লিখতে পারি Q ইকুয়াল টু C1V প্লাস C2V প্লাস C3V। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা হচ্ছে ভি কমন নিয়ে লিখতে পারি C1 প্লাস C2 প্লাস C3। ওকে, আচ্ছা, কিউ এটার নাম দিতে পারো হচ্ছে 2। এখন আমরা কি করব, আগের মতো এই তিনটার পরিবর্তে সমমানের একটা আমরা নিব। তিনটার পরিবর্তে আমরা সমমানের একটা যে ধারক নিচ্ছি সেটাকেই বলা হয় হচ্ছে তুল্য ধারকত্ব। অর্থাৎ এখানে তিনটি সমান্তরাল সংযোগে যে শক্তি আমরা পেতাম সেই সমপরিমাণ শক্তি যদি আমরা একটা ইন্ডিভিজুয়াল ধারকে পেয়ে যাই তাহলে সেই ধারককেই আমরা বলি হচ্ছে এই ধারকের বা এই সমবায়ের তুল্য ধারকত্ব। ঠিক আছে, তাহলে এটা প্যারালাল, তার মানে আমরা একটা নিলাম, সেই একটা নিয়ে আমরা সার্কিট আঁকছি। তাহলে এটার নাম দিলাম সিপি, আই চার্জ প্রবাহিত হচ্ছে এবং সেম ভোল্টেজ। আচ্ছা, এখানে ভোল্টেজটা আগে লিখে রাখি ভি আর এখানে সিপি। ওকে, আর এখানে প্লাস মাইনাস এটা হচ্ছে আমাদের বিভব বি। ওকে, আচ্ছা, এই তিনটির পরিবর্তে যদি আমরা একটা ধারকত্ব নেই তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি তিনটি পরিবর্তে সমমানের একটি ধারক ব্যবহার করে পাই। কি পাই? ধারকের সূত্র ইউজ করে আমরা যেটা পাই এর মধ্যে দিয়ে কিউ প্রবাহিত হচ্ছে যেহেতু একটাই ধারক। আচ্ছা, তাহলে এর জন্য আমরা লিখতে পারি সিপি ইকুয়াল টু কিউ বাই হচ্ছে ভি। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি সি ইকুয়াল টু সিপি ইন্টু ভি। এটা হচ্ছে আমাদের 3 নম্বর ইকুয়েশন। তাহলে তোমরা 2 নম্বর ইকুয়েশনও দেখতে পাচ্ছ, 3 নম্বর ইকুয়েশনও দেখতে পাচ্ছ। আশা করছি তোমরা লিখে ফেলেছো। 2 নম্বর ইকুয়েশনও তোমরা দেখতে পাচ্ছ আশা করছি, 3 নম্বর ইকুয়েশনও তোমরা হচ্ছে লিখে ফেলেছো। তাহলে আমরা এখন 2 এবং 3 যদি তুলনা করি তাহলে আমরা কি পাই 2 এবং 3 তুলনা করে 2 ও 3 নং তুলনা করে আমরা লিখতে পারি CPV equal to V into C1 plus C2 plus C3. সো এখানে যদি আমরা উভয় পক্ষ থেকে বিভব কেটে দেই তাহলে আমরা লিখতে পারি CP equal to C1 plus C2 plus C3। তো এটাই হচ্ছে আমাদের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্ব নির্ণয়ের সমীকরণ। ঠিক আছে, আচ্ছা, তুল্য সমান্তরাল সময় আমরা কখন ব্যবহার করি? সাধারণত কোনো বর্তনীতে যদি ধারকত্বের মানটা বাড়াতে হয়, তাহলে সেই সকল ক্ষেত্রে আমরা সাধারণত সমান্তরাল সমবায়, ধারকের সমান্তরাল সমবায় ব্যবহার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, এখন তোমরা একটু ফলো করো। এখন আমরা 2 বা ততোধিকের জায়গায় আমরা যদি n সংখ্যক নেই, n সংখ্যক ধারক নিয়ে n সংখ্যক ধারককে আমরা যেটা লিখতে পারি CP equal to C1 plus C2 plus dot 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 plus CN। তো এই হচ্ছে আমাদের
সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্বের সমীকরণ। আচ্ছা, তো ঠিক আছে, এখন দেখো, এখন তোমরা রোধের সাথে একটু গুলিয়ে ফেলছো হয়তো, তাহলে রোধের সাথে যাতে না গুলাও এই জন্য আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে এটাকে পার্থক্য হিসেবে লিখে দিচ্ছি। ঠিক আছে, একটা বক্স আকারে লিখে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে রোধের ক্ষেত্রে, এটা হচ্ছে ধারকের ক্ষেত্রে। আর এটা হচ্ছে শ্রেণী সমবায়, আর এটা হচ্ছে সমান্তরাল সমবায়। আচ্ছা, তাহলে দেখো রোধের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, আর S equal to R1 plus R2 plus R3। আর রোধের ক্ষেত্রে আমরা কি পেলাম, 1/CS equal to 1/C1 plus 1/C2 plus 1/C3। আচ্ছা, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে রোধের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, 1/R P equal to 1/R1 plus 1/R2 plus 1/R3। আচ্ছা, ধারকের ক্ষেত্রে আমরা কি পেলাম, CP equal to C1 plus C2 plus C3। আশা করছি তোমরা এই পার্থক্য বিষয়টা লিখে রাখবা বা লিখে ফেলো একবার, তাহলে দেখবা যে তোমাদের রোধের ক্ষেত্রে এবং ধারকের ক্ষেত্রে বিষয়টা ভুল হবে না। ঠিক আছে, আশা করছি তোমরা ইকুয়েশনগুলো লিখে ফেলেছো। তো ঠিক আছে বয়স, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আগামী দিন আমরা আলোচনা করব ধারকের শক্তি নিয়ে, ধারকের সঞ্চিত শক্তির টপিকসটা নিয়ে আলোচনা করব। তারপর আমরা আলোচনা করব ধারকের আরও বিভিন্ন প্রকার ধারকের ব্যবহার এবং ধারকের প্রকারভেদ নিয়ে আমরা কিছুটা আলোচনা করে আমরা ম্যাথমেটিক্যাল সলিউশনে চলে যাব। তো ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকো, অনলাইন ক্লাসগুলো ফলো করো এবং তোমাদের যে কোনো সমস্যা আমাদের জানাতে ভুল করো না। আমরা যথাসম্ভব সহযোগিতা করার চেষ্টা করব। তো সকলকে ধন্যবাদ, ভালো থাকো।